তোমার আসন শূন্য আজি, তবে তোমার আদর্শে আজও পূর্ণ হয় ভারতের প্রতিটি হৃদয়। তোমার স্মৃতি চিরকালীন, তুমি ছিলে, আছো, থাকবে। 1940 সালের 12ই মে ঝাড়গ্রামের আকাশে তখন সোনালী সূর্যের আলোয় মিশে উত্তেজনা আর অগণিত মানুষের দীর্ঘ অপেক্ষা। লালগড় মাঠ, যার বর্তমান পরিচিতি দুর্গা ময়দান নামে, তা একটু একটু করে ভরে উঠল মানুষের সমাগমে। জনতার কণ্ঠে স্বাধীনতার স্পন্দন, তাদের চোখে এক অটুট প্রত্যয়। ভারতবর্ষের মুক্তির লড়াইয়ে নেতৃত্ব দিতে ঝাড়গ্রামের বুকে পা রাখলেন স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র সুভাষচন্দ্র বসু। তার বজ্র কণ্ঠে ধ্বনিত হল, স্বরাজ ছাড়া আর কিছু নয়। মাটি স্পর্শ, মানুষের আবেগ আর স্বদেশ প্রেমের অঙ্গীকারে সেই সভা হয়ে উঠল এক জীবন্ত মহাকাব্য। জনসভা শেষে লালগড় মাঠ ছেড়ে সুভাষচন্দ্র এলেন স্থানীয় এক বিশিষ্ট ব্যক্তিত্বের বাড়িতে। বাড়িটি আইনজীবী ভূপেন্দ্রনাথ চক্রবর্তীর। বাড়িটি বড় কিছু নয়, মাটির গন্ধ মাখা এক নিঃশব্দ আশ্রয়। তবে সেই একফালি বাড়িটি যেন হয়ে উঠেছে ইতিহাসের এক অংশ। ভূপেন্দ্রনাথের বৈঠকখানায় একটি কাঠের চেয়ারে বসলেন সুভাষচন্দ্র। ধুতি পাঞ্জাবি আর গান্ধী টুপি পরিহিত সুভাষচন্দ্র তখনও নেতাজি হয়ে ওঠেননি। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, এক অনড় সংকল্প, যেন স্বাধীনতার এক জীবন্ত প্রতিমূর্তি। বাড়ির পুরুষ সদস্যরা সেই মুহূর্তে বৈঠকখানায় বসে সুভাষচন্দ্রের সঙ্গে আলাপচারিতায় মগ্ন। ভূপেন্দ্রনাথ, তার 3 পুত্র শম্ভুনাথ, ভোলানাথ ও সতীনাথ একে একে প্রণাম করলেন তাকে। কিন্তু বাড়ির নারীদের ভাগ্যে শুধু দেখার অধিকার। তারা অন্তঃপুরে বসে পর্দার আড়াল থেকেই সুভাষচন্দ্রকে দেখলেন, আড়ালে থেকেই ভূমিষ্ঠ প্রণাম করলেন। তাদের মধ্যে ভোলানাথের স্ত্রী কমলা চক্রবর্তী নিজের হাতে চাও বানান। পরিবেশনের সুযোগ মেলেনি, তা করেছিলেন তার স্বামী আর ভাসুর। সেদিন সুভাষচন্দ্র চলে যাওয়ার পর কমলা দেবী একটি সিদ্ধান্ত নেন, যে কাঠের চেয়ারটিতে সুভাষচন্দ্র বসেছিলেন তা আর কখনো ব্যবহার হবে না। যে পেয়ালায় তিনি চা খেয়েছিলেন তা আর কারো হাতে যাবে না। ইতিহাসকে জীবন্ত রাখতে হবে। সেদিন থেকে সেই চেয়ার আর পেয়ালা চক্রবর্তী পরিবারের কাছে হয়ে উঠল এক অমূল্য নিদর্শন। এই চেয়ারটিতে হাত দিলে আমরা সুভাষচন্দ্রের স্পর্শ অনুভব করি। লালগড় মাঠে উনি বক্তৃতা দিতে এসেছিলেন, তখন দাদুর সাথে, দাদু উনাকে আমাদের ঘরে ইনভাইট করেছিলেন সামান্য চা জলখাবার খাওয়ার জন্য, এবং উনি এসেছিলেন কিছুক্ষণের জন্য। এখানে চা পান করেন এবং আমার মেজ জ্যাঠাইমা, মানে ভূপেন্দ্রনাথ চক্রবর্তীর মেজ বৌমা, ওনাকে চা করে খাইয়েছিলেন। প্রতি বছর 23শে জানুয়ারি কমলা দেবী নিজের হাতে ধূপ জ্বালিয়ে সেই চেয়ারটির সামনে রাখতেন সুভাষচন্দ্রের প্রতিকৃতি। তার মুখে উচ্চারিত হতো, তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো। বছর বছর এই অনুষ্ঠান বাড়ির ঐতিহ্যে পরিণত হয়। কমলা দেবীর মৃত্যুর পর তার মেয়ে রুমা চক্রবর্তী বিশ্বাস আর রুমার খুড়তুতো দাদা সোমনাথ চক্রবর্তী সেই দায়িত্ব নিয়েছেন। 1940 সালের 12ই মে সুভাষচন্দ্র বসু আমাদের বাড়ির সামনের মাঠে সভা করতে এসেছিলেন। আমার ঠাকুরদা ঈশ্বর ভূপেন্দ্রনাথ চক্রবর্তীর আমন্ত্রণে বিকেলবেলা সভা শেষে নেতাজি আমাদের বাড়িতে চা খেতে আসেন। তখন অবশ্য তিনি নেতাজি হননি, তিনি সুভাষচন্দ্র বসু। ধুতি পাঞ্জাবি এবং মাথায় গান্ধী টুপি পরে এসেছিলেন। এই সময় আমার মা কমলা চক্রবর্তী চা বানিয়েছিলেন। মা অন্তঃপুর থেকেই সুভাষচন্দ্রকে দেখেছিলেন, কারণ তখন মেয়েদের বাইরে আসার প্রথা চালু ছিল না। হ্যাঁ, বাড়ির পুরুষ সদস্যরাই চা পরিবেশন করেছিলেন। নেতাজি এই চেয়ারটাতেই বসেছিলেন এবং এই কাপেই চা খেয়েছিলেন।
এবং অতি যত্ন সহকারে আমরা এই চেয়ার এবং পেয়ালাটি সংরক্ষণ করে রেখেছি। এই চেয়ারটিতে কেউ বসেও না। এটা মোটামুটি 23শে জানুয়ারি এবং কিছু বিশেষ বিশেষ দিনে আমরা নেতাজির ফটো সাজাই এবং নেতাজিকে শ্রদ্ধা জানাই। আজও 85 বছর পর চেয়ারটি সযত্নে রাখা থাকে বাড়ির দোতলার ঘরে। চায়ের পেয়ালাটি শোকেশ বন্দি। বছরে একবার 23শে জানুয়ারি সেগুলি একতলায় নামানো হয়। চেয়ারটির ওপর পেয়ালাটি রাখা হয়, যেন সেই দিনটির স্মৃতি আবার জীবন্ত হয়ে ওঠে। স্মৃতির হাত ধরে কালের সব বাধা অতিক্রম করে সুভাষ যেন ফিরে আসেন। সেই চেয়ারটি শুধু কাঠের বস্তু নয়, তা যেন আত্মত্যাগের প্রতীক আর এক স্বাধীনতাকামী দেশনায়কের মূর্ত স্মৃতি হিসেবে আজও সযত্নে শ্রদ্ধা পায় চক্রবর্তী বাড়ির অন্দরমহলে।